সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ কায়সার আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো ভঙ্গুর অর্থনীতি এবং এটার কি করণীয়। আজকের অনুষ্ঠান শুরু করার আগেই আমরা একটা বাংলাদেশ ফাইন্যান্সের তথ্যচিত্র দেখে নিব। একটি দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে হলে সবার আগে প্রয়োজন দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা। অর্থনীতির এই গতিশীল ধারা অক্ষুণ্ণ রাখতে অন্যতম শক্তি হিসেবে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্স, যা 2 দশকেরও বেশি সময় ধরে নির্ভরতার প্রতীক হিসেবে আর্থিক খাতে কাজ করে আসছে। বাংলাদেশ ফাইন্যান্সের যাত্রা শুধু আর্থিক সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজ করছে টেকসই অর্থায়ন, নতুন প্রযুক্তি নির্ভর বিনিয়োগ, সমাধান এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে। বাংলাদেশ ফাইন্যান্সের কার্যক্রম বিস্তৃত রয়েছে কর্পোরেট, এসএমই ও রিটেল খাতে। আমাদের সঞ্চয় ও বিনিয়োগ সেবা থেকে শুরু করে হোম লোন, অটো ফাইন্যান্স ও এসএমই ফাইন্যান্স, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আধুনিক ও গ্রাহক কেন্দ্রিক সমাধান। প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই প্রবাসীদের জন্য বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এসেছে বীর, প্রবাসীর স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম, যা প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সুরক্ষা ও লাভজনক বিনিয়োগের নিশ্চয়তা প্রদান করে। বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে এসেছে গ্রিন ডিপোজিট, যা পরিবেশ বান্ধব ও টেকসই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে। এই সেবাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর জন্য, যেমন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, গ্রিন বিল্ডিং উন্নয়ন, পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন। গ্রিন ডিপোজিট শুধু আর্থিক সঞ্চয়ের একটি মাধ্যম নয়, বরং এটি পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি প্রতিচ্ছবি। বিডি ফাইন্যান্স নিয়ে এসেছে এসএমই ফাইন্যান্স, যা ব্যবসা সম্প্রসারণ, পুঁজি বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সহজ ও কার্যকর ঋণ সুবিধা প্রদান করে। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশ ফাইন্যান্স শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও দারিদ্র্য বিমোচনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম, দুর্যোগ মোকাবেলায় সহায়তা কর্মসূচি এর মধ্যে অন্যতম। আমাদের সিএসআর কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্স এগিয়ে চলেছে একটি টেকসই, প্রযুক্তি নির্ভর ও সবুজ অর্থনীতির দিকে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বর্তমান কর্মপরিকল্পনাগুলো কি কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে যেটা বলেছেন অত্যন্ত সঠিক কথা, যে বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতি থেকে আসলে আমরা সামনের দিকে যে কান্ট্রি হিসেবে কি করতে চাই, আর সেটার সঙ্গে অ্যালাইন করে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আসলে আমাদের স্ট্র্যাটেজিগুলোকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এতগুলো নেতিবাচক সূচকের পরেও, যেখানে আমাদের ফরেন রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে, ব্যাংকিং সিস্টেমে একটা শৃঙ্খলা ভেঙে পড়েছে, ক্যাপিটাল মার্কেটে সিগনিফিকেন্ট একটা ধস নেমেছে, সার্বিক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে প্রতিটা প্যারামিটারে কিন্তু আমরা একটা শোচনীয় অবস্থা দেখেছি। কিন্তু এর বাইরে যদি আপনি আবার বিকল্প যে তথ্যগুলো আছে সেটা খেয়াল করে দেখবেন যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনার নেগেটিভ থেকে বেরিয়ে এসেছে। আমাদের যে রেমিটেন্সের প্রবাহ সেটা কিন্তু আপনার প্রতি মাসেই ক্রমান্বয়ে বেড়েছে। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্স, যেটা সিগনিফিকেন্টলি নেগেটিভ ছিল, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আমাদের যে ইনফ্লেশনটা সেটা কিন্তু কিছুটা হলেও আপনার কমে এসেছে। এখন এখান থেকে আমরা
কি সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ফাইন্যান্স সামনে এগিয়ে যেতে পারি, সেটা যদি আমি আপনাকে বলি তাহলে আমি বলবো যে আমাদের দেশের অপর সম্ভাবনা হচ্ছে এসএমই। এই যে এসএমই খাতটা, এটা আপনি বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ। এখানে দুইটা দিক দিয়ে, একটা হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট যে একটা সেক্টর, সেখানে যদি আপনি দেখেন প্রায় 2.5-3 কোটি মানুষ হচ্ছে এই এসএমই খাতের সঙ্গে সম্পৃক্ত। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেহেতু হেভি ইন্ডাস্ট্রিজ নাই এবং এখানে আমরা বড় ধরনের শিল্প কারখানা তৈরি করতে পারিনি, তাহলে সেইটা করার জন্য যে ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজটা দরকার, সেটার জন্য কিন্তু আপনার এসএমইকে আগে আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি এসএমই তৈরি করেন, সেটা থেকে কিন্তু লিঙ্ক করে আপনি বিগ ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন, যেটা আপনি দেখেন চায়না ইজ এ গ্রেট এক্সাম্পল, যে তার এসএমইকে ড্রাইভ করে সে আজকে পৃথিবীর ওয়ার্ল্ডের টপ 2-3 জিডিপির মধ্যে চলে এসেছে। এই জায়গাটাকে মাথায় রেখে বাংলাদেশ ফাইন্যান্স গত 5-7 বছরে কমপ্লিটলি ফোকাস করেছে এসএমই এবং সাস্টেনেবল ফাইন্যান্সে, যারই ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রেটিং আছে সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে টপ 3টা বা 4টা আর্থিক প্রতিষ্ঠান এবং 7টা ব্যাংক আছে, তার মধ্যে বাংলাদেশ ফাইন্যান্স কিন্তু পরপর 2বার স্থান করে নিয়েছে। এবং আমরা যে ডিসবার্সমেন্টগুলো করছি, যে ঋণগুলো দিচ্ছি, সেই ঋণগুলো কিন্তু মূলত এসএমই এবং সাস্টেনেবল ফাইন্যান্সের দিকে। আমাদের টোটাল লোনের শতকরা 94% এই খাতে যাচ্ছে। সো আমাদের আগামীতে 3টা স্ট্র্যাটেজিক ফোকাস নিয়ে আমরা এগোচ্ছি। 1 নম্বর হচ্ছে রিচিং দ্য রুটস। আমাদেরকে আসলে ঢাকার বাইরে যেতে হবে। এই যে দেশের সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একটা সিটির উপরে ডিপেন্ড করে আছে, কিন্তু আমরা বাংলাদেশের বাকি ডিস্ট্রিক্টগুলো কানেক্ট করতে পারছি না। তাহলে আপনি যে এই যে রোড করলেন, পদ্মা ব্রিজ করলেন, কর্ণফুলী টানেল করলেন, এটার বেনিফিট যদি আপনি জিডিপিতে না আনতে পারেন, তাহলে এই বিগ ইনভেস্টমেন্টগুলো কিন্তু আসলে লস। সো এটা করার জন্য ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওই ডিস্ট্রিক্টগুলো কিন্তু আপনার সার্ভিসগুলো পৌঁছাতে হবে। কাজী হামিদ, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা আমানতকারী আছে, বাংলাদেশের যারা জনগণ আছে, তারা কিন্তু ব্যাংকের উপরে আস্থাটা অর্জন করছে আমরা দেখেছি, কিন্তু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের উপরে কেন এই আস্থাটা অর্জন করতে এখনো পর্যন্ত পারতেছে না? বা এই দিক দিয়ে কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশের কনটেক্সটে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। এটার জন্য আসলে আমাদের কি করা উচিত? আর্থিক প্রতিষ্ঠানের যে অসুবিধাটা বা যে কেলেঙ্কারিটা আমি বলবো, 2018-19 সালে ফার্স্ট আনভেল হয় গুটি কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান, যেখানে আপনার কয়েকজন শেয়ার হোল্ডার, পরিচালক এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগ সাজস্যে তারা কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমি বলবো যে লুট করেছে। সো এইখানে আমরা একটা বড় অঙ্কের প্রায় 15-16টা ব্যাংকের বিভিন্ন ধরনের অনিয়ম দেখেছি, আর্থিক প্রতিষ্ঠানেরটা নাই। সো আর্থিক প্রতিষ্ঠানের যে প্রবলেমগুলো ছিল, এটা অলরেডি আনভেলড হয়েছে, এটা কার্পেট থেকে বেরিয়ে এসেছে এবং এটাকে এখন অ্যাড্রেস করা হচ্ছে। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে নেতিবাচক প্রচারণা, এবং এটাকে ওভারকাম করার জন্য আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগ করার যে পদক্ষেপগুলো, এটা করতে আমরা কিছুটা হলে পিছিয়েছি। কিন্তু এর মধ্যেই কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান, হাতে গোনা 5-7টা আর্থিক প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের প্রবৃদ্ধিগুলো ধরে রেখেছে। তাদের আমানতের বৃদ্ধি হয়েছে, তাদের ঋণের বৃদ্ধি হয়েছে, তাদের ক্রেডিট রেটিং ইমপ্রুভ করেছে, তারা সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেটিংয়ের মধ্যে আছে। তো সেই দিক বিবেচনায় আমরা কিন্তু এগিয়ে এসেছি, কিন্তু আপনি অ্যাজ এ হোল যদি সেক্টরকে বলেন, ইয়েস সেক্টর ততখানি ইমপ্রুভ করতে পারেনি, সেটা কিন্তু আমরা এখন ব্যাংকিং সেক্টরকেও দেখছি যে কিছু ব্যাংক, আপনি 8-9টা ব্যাংক যাদের আমানতের বৃদ্ধি আছে খুবই, কিন্তু অন্য ব্যাংকগুলোর থেকে কিন্তু আমরা দেখেছি যে আমানতের ডিগ্রোথ হয়েছে। সো এটা সামগ্রিক একটা চিত্র, যেহেতু অর্থনীতির একটা চিত্র। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সের ইনিশিয়েটিভগুলো এখন কি কি, এবং এটার সাথে অর্থনীতির যে প্রবৃদ্ধিও জড়িত এবং মানুষের কল্যাণও জড়িত, আপনারা কি কি এটার পদক্ষেপ নিচ্ছেন? লং টার্মে যদি আপনার একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টিকে থাকতে হয়, তাহলে আপনার সাস্টেনেবল ফাইন্যান্সের আসলে কোনো বিকল্প নাই। সো আমরা গত কয়েক বছর ধরে যেখানে ফোকাস করছি, তার একটা হচ্ছে যে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ফার্স্ট টাইম এন্টারপ্রেনার আছে, যারা কখনোই ফর্মাল সেক্টর থেকে লোন পান নাই, তাদেরকে কিন্তু আমরা 15 লক্ষ টাকা বিনা জামানতে স্বল্প সুদে 7% সুদে কিন্তু আমরা তাদেরকে ফাইন্যান্সিং করছি। আমরা নারী উদ্যোক্তাদেরকে 4% ইন্টারেস্টে, ফার্স্ট টাইম আমরা 4% ইন্টারেস্টে নিয়ে আসছি। 4 দিনে 4% ইন্টারেস্টে কিন্তু 50 লক্ষ টাকা বিনা জামানতে আমরা দিচ্ছি। এর বাইরে যারা ক্ষুদ্র কৃষক আছেন, আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তাদেরকে প্রতিটা কৃষককে 2,60,000 থেকে 5 লক্ষ টাকা গাভী কেনার জন্য এবং ফ্যাটেনিংয়ের জন্য কিন্তু আমরা ফাইন্যান্সিং করছি ঢাকার বাইরে, সিরাজগঞ্জে, পাবনায়, কমপ্লিটলি একটা ডিজিটাল মিডিয়ামে। সো দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তি করা, এসএমই সেক্টরকে ফাইন্যান্সিং করা এবং এইটার মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশন করা, যেটা আপনার কমপ্লিটলি এসডিজি গোলের সঙ্গে অ্যালাইন্ড, সেটা আমরা যেমন করছি। অন্যদিকে
পরিবেশ বান্ধব যে সমস্ত গ্রিন ইনিশিয়েটিভসগুলো আছে, এনার্জি সেভিংস যে ইনিশিয়েটিভগুলো আছে, সেখানেও কিন্তু আমরা ফাইন্যান্সিং করছি। এই ফাইন্যান্সিংয়ের কারণেই আমি বললাম আপনাকে একটু আগে যে বাংলাদেশ ব্যাংকের এই সাস্টেনেবল রেটিংয়ে আমরা উঠে চলে আসছি। আমাদের যে টোটাল ব্যালেন্স শিট আছে তার 25% গ্রিন ফাইন্যান্সিং, এবং টোটাল লোনে 30% হচ্ছে আপনার এসএমই। তো এসএমইর একটা বড় অংশ আর আমরা গ্রিন রিনিউয়েবল করছি। এবং আমাদের যে ব্রাঞ্চ অপারেশন আছে এর মধ্যে আমরা অলরেডি 2টা ব্রাঞ্চকে কমপ্লিটলি আমাদের 7টার মধ্যে আপনার গ্রিন ব্রাঞ্চ হিসাবে আমরা কনভার্ট করেছি। প্রবাসীদের জন্য কি কিছু করেছেন? জি, এর বাইরে আমরা নতুন যেটা লঞ্চ করেছি এই ফার্স্ট টাইম বাংলাদেশে প্রবাসীদেরকে মাথায় রেখে, সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, এটার নাম হচ্ছে বীর। একটা তথ্য আমি বলি, বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে থাকে, এবং যার অর্ধেক লোক থাকে আপনার মিডিল ইস্টে, আরব এবং তার নিয়ার বাই কান্ট্রিজগুলোতে। এবং তাদের কিন্তু শুধুমাত্র আমরা রেমিটেন্স পাঠানোর বাইরে সার্বিক কোনো ব্যাংকিং ফ্যাসিলিটির মধ্যে আনতে পারিনি। আমরা একটা বীর প্ল্যাটফর্ম এই মাসেই লঞ্চ করেছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে একজন প্রবাসী 3 বছর পরেই সে তার গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারবেন। আমরা একটা অ্যাফোর্ডেবল হোম লোনের ব্যবস্থা করেছি। আমরা 10 বছর যদি সে একটা স্কিমের মধ্যে অন্তত এনরোল করে, তাহলে সে একটা রিটায়ারমেন্ট, তার রেস্ট অফ হিজ লাইফ সে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিটটা প্ল্যানটা করতে পারে, পেনশন যেটাকে আপনি বলেন। তার পরিবারের জন্য, তার গ্রামের বাড়িতে রেখে যাওয়া তার বাবা, ভাই বা তার ওয়াইফের জন্য এই কৃষি করার জন্য, খামার করার জন্য, দোকান করার জন্য কিন্তু আমরা বিনা জামানতে আমরা তাদেরকে ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করেছি। এবং তাদের যে বড় অসুবিধা হয় এয়ারপোর্টে, আপনি জানেন যে অনেকেই ফার্স্ট টাইম বিদেশ যায়, এয়ারপোর্টটা ফার্স্ট টাইম দেখে। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যদি আমি বলি, আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় যাওয়ার জন্য বাংলাদেশ ফাইন্যান্সের এখন বর্তমান কি কি পদক্ষেপ গ্রহণ করছে? সাধারণত গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষ বা ঢাকার বাইরের মানুষ কিন্তু আসলে ব্যাংকে আসতেও ভয় পায়। সো তাদেরকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের সার্ভিসটাকে কমপ্লিট একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছি। সো ঢাকার বাইরে থেকে যে কোনো মানুষ, যে কোনো একজন কৃষক, যে কোনো একজন এসএমই উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা, তিনি আপনার আমাদের কাছ থেকে বিনা জামানতে যেমন তার কৃষি লোন নিতে পারবেন। আমরা যেটা আপনাকে বলছিলাম যে গত কয়েক বছর ধরে অন্তত 1000 ফ্যামিলিকে আমরা এই গরু লালন পালন করার জন্য লোন দিয়েছি 4 লাখ 5 লাখ টাকার সাইজের টিকিটে। এর বাইরে আমরা নারী উদ্যোক্তাদেরকে এটার মধ্যে নিয়ে আসছি। আর ফার্স্ট টাইম এন্টারপ্রেনার আপনাকে যেটা বলছিলাম, এর বাইরে আমরা যে সমস্ত ইলেকট্রিক ডিভাইস আছে, মানে আপনার কৃষি করার জন্য যে সমস্ত আপনার যন্ত্রপাতি দরকার হয়, এই যন্ত্রপাতি যারা প্রোভাইড করে তাদের সঙ্গে অ্যালাইন করে আমরা কিন্তু ফাইন্যান্সিং শুরু করেছি, যেগুলোতে আপনার এক্সকেভেটর মেশিন বলেন, প্লাউ মেশিন বলেন, আমরা আপনার পাওয়ার টিলার বলেন, এগুলোতে আমরা ছোট ছোট লোন ফাইন্যান্সিং করছি থ্রু যারা এগুলোকে সার্ভিস প্রোভাইড করে। এটার পরে ট্রান্সপোর্টেশনে আপনার ছোট ছোট আপনার উদ্যোক্তারা তাদের সবজি বিভিন্ন জিনিসগুলো ট্রান্সপোর্ট করার জন্য 1 টন 1.5 টনের গাড়ি লাগে। এটাও কিন্তু আমরা একটা গাড়ি কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে আজকে 3 বছর ধরে তাদেরকে আপনার 10 লাখ 15 লাখ টাকার ফাইন্যান্সিং করছি, যেগুলো ঢাকার বাইরে। সো এটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা যেমন ইনশিওর করছে, ফার্স্ট টাইম এন্টারপ্রেনার তারা ইনশিওর করছে, এবং এদের বেশিরভাগই প্রথম ব্যাংকিং ফর্মাল সেক্টরের লোন নিয়েছে আমাদের কাছ থেকে। কায়সার আহমেদ, যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগগুলো, বা আমি যদি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তো সিএসআর এর একটা পার্ট আছেই, এবং এটার অবদান রাখতেই হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে। আপনাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আপনাদের প্রাধান্য দিকগুলো কোন কোন খাতে? এক এক অর্গানাইজেশন এক এক খাতে প্রাধান্য দেয়, কেউ শিক্ষা খাতে প্রাধান্য দেয়, কেউ ট্যুরিজম খাতে প্রাধান্য দেয়। এই ধরনের প্রাধান্য আপনাদের কোন খাতে প্রাধান্যটা আসলে? বাংলাদেশ ফাইন্যান্স মূলত হেলথ, এডুকেশন এবং ক্লাইমেট এখানে একটু বেশি ফোকাস করে থাকি। ইন এডিশন টু আদার আমাদের কিছু করতেই হয়। হেলথের ব্যাপারে আমি আপনাকে বলি যে দেখেন, ঢাকার খুব কাছের একটা হসপিটাল আছে, ন্যাশনাল হসপিটাল। এটা কিন্তু একটা বেসরকারি হসপিটাল পুরান ঢাকায়, কিন্তু এখানে আসলে কোনো এইচডিইউ ইউনিট বা নাই। আমরা গত বছরে একটা 12 শয্যা বিশিষ্ট একটা এইচডিইউ ইউনিট করে দিয়েছি, সমস্ত যন্ত্রপাতি এনে দিয়েছি, এবং এটাকে যে রক্ষণাবেক্ষণ সহ যে সার্ভিসিং আছে এটা আমরা প্রোভাইড করছি। এর বাইরে আমরা অনেকগুলো হসপিটালে আপনার বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট, যাতে গরিব মানুষ বিনা পয়সায় এই সার্ভিসগুলো পেতে পারে, এগুলো আমরা ব্যবস্থা করছি। এবং ঢাকার বাইরে কয়েকটা হসপিটালের সঙ্গে অ্যালাইন করে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং হেলথ চেক আপের ব্যবস্থা করেছি, যে ক্যাম্পগুলোতে 400 থেকে 500 গ্রামের মানুষ এসে 7-8 ধরনের ডাক্তার একই এরিয়ার মধ্যে এসে আপনার ডাক্তার দেখানো এবং ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন, এটাও আমরা করছি। প্রায় 3 থেকে 4টা জায়গায় আমরা এগুলো অলরেডি করেছি।
এটা হচ্ছে আপনার একটা হচ্ছে মেডিকেল সেক্টর, এর বাইরে এডুকেশনে আপনি জানেন যে এটা আমাদের সবার একটা প্রায়োরিটি। সো শুধুমাত্র স্কলারশিপ না, আমরা বেশ কয়েকটা ফাউন্ডেশনের সঙ্গে অ্যালাইন করে কিছু বাচ্চাকে যেমন দায়িত্ব নিয়েছি তাদের পড়াশোনাটার ব্যবস্থা করার জন্য, এবং ঢাকার বাইরে কিছু স্কুল আছে যে স্কুলগুলো যেমন জাগো ফাউন্ডেশন বা আরও কয়েকজন করছে, তাদের থ্রুতে কিন্তু আমরা সেখানে বিভিন্ন শিক্ষা যে উপকরণ আছে সেগুলোকে আমরা দিচ্ছি। এবং এবছর এই জাস্ট কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে, যারা ঢাকার বাইরে থেকে এসেছে, এরকম 10 জন শিক্ষার্থীকে আমরা ল্যাপটপ দিয়েছি এবং সকল শিক্ষার্থীকে আমরা ব্যাকপ্যাক দিয়েছি। তো শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা সিএসআর অনেক স্ট্রং ফুটে যাচ্ছে। এর বাইরে এনভায়রনমেন্ট আমাদের একটা বিগ প্রায়োরিটি। আমরা কয়েক হাজার তাল গাছ লাগিয়েছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এর বাইরে তো রেগুলার বেসিসে আপনার বৃক্ষরোপণ শুরু করে এনার্জি সেভিং বাল্ব দিয়ে আমরা কয়েকটা এলাকাকে 100% আপনার এনার্জি সেভিংস বাল্বের আওতায় নিয়ে আসছি, যেটা বিনামূল্যে দিয়েছি। একটা বাল্ব 650 থেকে 700 টাকা একটা পরিবারকে দিয়েছি, যেটা আপনার একই সঙ্গে এনশিওর করছে আপনার এনার্জি সেভিংস এবং আপনার ব্যাকআপ লাইট হিসাবে। সো এই তিনটা আমাদের প্রায়োরিটি সেক্টর। এর বাইরেও আপনি জানেন যে দেশের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে সামনে দাঁড়ানো বলেন, কিছুদিন আগে যে আপনার বন্যা হয়ে গেল, শীতের সময় যে অন্যান্য শীতবস্ত্র, সেগুলো আমরা রেগুলার বেসিসে করে আসছি। যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ বেড়েই চলছে এবং 3 লাখ কোটি টাকা পার হয়ে গেছে এবং আলটিমেটলি এটা 5 লাখ 6 লাখ 7 লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগগুলোতেও খেলাপি ঋণ কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে এবং এই ট্রেন্ডটা কিন্তু আগে এটা ছিল না আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, এটা ব্যাংকিং সেক্টরে ছিল। এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে 75,000 কোটি টাকা লোন ডিসবার্সমেন্ট করা হয়েছে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে, সেখানে 24,000 কোটি টাকা আপনার খেলাপি ঋণ। এই যে খেলাপি ঋণটা বাড়ছে কেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন বাড়ছে, এই মানে এটাকে কন্ট্রোল করার আসলে কি কি উপায়, এবং এটাও তো আপনাদের একটা ক্যান্সারের মতনই কাজ করবে, এবং আপনার এটা কি দিক নির্দেশনা থাকতে পারে আপনার দিক থেকে? জি, আপনি ঠিক কথা বলেছেন। আমাদের আর্থিক প্রতিষ্ঠানের যে টোটাল লোন তার প্রায় 1/3 আপনার খেলাপি হয়েছে। বাট এই খেলাপির কন্ট্রিবিউশন যদি দেখেন তাহলে কয়েকটা প্রতিষ্ঠানই এই খেলাপি ঋণের 90% কন্ট্রিবিউটার। সো যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের অলরেডি 90%-এর উপরে এনপিএল হয়ে গেছে, এরকম সংখ্যাই কিন্তু বেশি। সো তারাই এইটার মূল কন্ট্রিবিউশন আছে। বাকি আপনি প্রায় 10টার উপরে আর্থিক প্রতিষ্ঠান পাবেন যাদের এনপিএল লেস দ্যান 10%, ইভেন লেস দ্যান 5%। সো এখানে যেটা হলো যে এই খেলাপি ঋণ আমাদের দেশের একটা বড় সমস্যা, ব্যাংকিং খাত বলেন এবং অব্যাংকিং খাত বলেন। খেলাপি ঋণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার উইলফুল ডিফল্টার, বা যারা আসলে যোগ সাজসে বিভিন্নভাবে ঋণটা নিয়ে আর ঋণটা না দেওয়ার চেষ্টা করছেন, সো তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিফারেন্ট। আরেকটা হচ্ছে আপনার দেশের অর্থনৈতিক কারণে কোনো ডেথ ডিমাইসের কারণে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার ন্যাচারালি যে এনপিএলটা হয় সেটাকে আপনি আরেকটাভাবে অ্যাড্রেস করতে পারবেন। সো আমাদের দেশের আগে উইলফুল ডিফল্টারকে অ্যাড্রেস করার জন্য কোনো আইন ছিল না এবং আমরা তাদের উপরে ওই ধরনের চাপ প্রয়োগ করতে পারিনি। এনবিএফআইতে আপনার কয়েকটা আর্থিক প্রতিষ্ঠান আসলে উইলফুল ডিফল্টারই হয়েছে, সেখানে বিভিন্ন বেনামি লোন ক্রিয়েট করে তারা এখান থেকে টাকাটা তুলে নিয়েছে। সো এদেরকে ধরার জন্য আপনার আর্থিক প্রতিষ্ঠান আইন, যেটা ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্ট করেছে 2023, এইটার খুব স্ট্রং ইমপ্লিমেন্টেশন দরকার। সাথে সাথে আমাদের আসলে পর্যাপ্ত সংখ্যক অর্থঋণ আদালত এবং এই যে বিচারের যে প্রক্রিয়াটা, এটা এত কম এবং এইটা অনেক লম্বা। তো এইটাকে যদি আমরা এক্সপিডিট না করতে পারি, আপনি সিঙ্গাপুরে বা অন্যান্য কান্ট্রিতে যেটা হয়েছে যে খেলাপির কারণে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার হয়েছে। সো আমরা যদি তাদের অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত না করতে পারি, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ব্যবসা চলছে, তাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু মূল কোম্পানি যেটা লোন নিয়েছে তারা আসলে এখান থেকে টাকা পরিশোধ করছে না। সো অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যদি ব্যবসায়িক কার্যক্রমের উপর এটাকে আমরা ইম্প্যাক্ট না ফেলতে পারি, তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট না করতে পারি, তাহলে এখান থেকে বেরিয়ে আসা একটু কঠিন। আমরা বাংলাদেশ ফাইন্যান্স যে কাজটা করেছি সেটা হচ্ছে গত 3 থেকে 4 বছরে যারা উইলফুল ডিফল্টার ছিল তাদের এগেনস্টে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। আর কায়সার আহমেদ, আমি যদি একটা কথা বলি যে অর্থনীতিতে আসলে একটা অর্থনীতিকে বাঁচানোর জন্য 4টা খাত অগ্রণী ভূমিকা পালন করে। খাতগুলো হচ্ছে যে ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত এবং বিমা খাত এবং ক্যাপিটাল মার্কেট। কিন্তু বাংলাদেশে যেটা দেখা গেছে একমাত্র ব্যাংকিং খাতই পারফর্ম করছে, আর 3টা সেক্টরে কিন্তু পারফর্ম তেমনভাবে এখনো পর্যন্ত দৃশ্যমান পারফর্ম করতে দেখা যাচ্ছে না। কেন এই পারফর্মটা করতে কেন ব্যর্থ হচ্ছে এবং আমাদের কি করা উচিত, রেগুলেটরকে কি করা উচিত এবং রাষ্ট্রকে কি করা উচিত? দেখেন, আপনি যেটা বললেন আমি আসলে এটার সঙ্গে বলবো, আমাদের ব্যাংকিং খাতও
অপটিমাম লেভেলে আমাদের দেশের যে পটেনশিয়াল সেই লেভেল পর্যন্ত আসলে পারফর্ম করছে না। এখানে ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে বেশি ভূমিকা থাকার দরকার ছিল। ইন্স্যুরেন্স তো কাভারেজ ভেরি ভেরি পুয়ার, ভেরি লো, এবং ব্যাংক আর্থিক খাত অ্যাজ এ হোল আমরা ফেল করেছি। এখানে যে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার এই যে কনসিস্টেন্সি থাকাটা, যে কোনো আইন এবং ল এর ক্ষেত্রে যে কনসিস্টেন্সি, ক্যাপিটাল মার্কেটে কিন্তু আমরা খুবই ইনকনসিস্টেন্স ল এবং রেগুলেশনস দেখেছি। আমরা সকালে বিকালে বিভিন্ন ধরনের সার্কুলার রেগুলেশনস আমরা দেখেছি। এবং একটা বাংলাদেশের কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে আনার জন্য যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার দরকার, সেই পরিকল্পনাটাও কিন্তু আমরা অ্যাবসেন্ট পেয়েছি। ইভেন এখন আমরা যে অনেক আশাবাদী হয়েছি যে এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বাংলাদেশের পুঁজিবাজারও ঘুরে দাঁড়াবে এবং ভালো ভালো কোম্পানি লিস্টেড হবে এবং যে সমস্ত অনিয়ম বা যেগুলো হয়েছে সেগুলো আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটাকে সংস্কার করতে যে আমরা আবার যে দীর্ঘসত্যতার মধ্যে পড়ে যাচ্ছি, এই 8-9 মাসে কিন্তু আমরা এখনও কিন্তু কোনো ধরনের পজিটিভ রেজাল্ট দিতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে এটাকে সিরিয়াসলি আন্তরিকভাবে দেখে, এবং এইটাকে করতে গেলে স্বার্থ সংশ্লিষ্ট অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু সেটাকে মাথায় রেখে আপনাকে হিট একবারে নিয়ে এটাকে রিইনস্টেট করতে হবে। এবং আমরা অনেক বেশি কমিটি করছি, অনেক বেশি এটাকে নিয়ে গবেষণা করছি, কিন্তু এক্সিকিউশনের জায়গায়, অ্যাকশনের জায়গায় আমরা একটু পিছিয়ে যাচ্ছি। আমাদের মনে হয় এক্সিকিউশনের রেশিওটা একটু বাড়ানোর দরকার। আর অ্যাজ এ হোল বাংলাদেশের জনসংখ্যার এখনও কিন্তু খুবই অল্প পার্সেন্টেজ আপনার ব্যাংকিং খাতের মধ্যে আছে, ইন্স্যুরেন্স খাতের মধ্যে আছে। এখানে যদি ট্রাস্টটা আমরা রিবিল্ড না করতে পারি, তাহলে কিন্তু আপনার মানুষকে এই ব্যাংকিং মুখী করা, ইন্স্যুরেন্স মুখী করা, পুঁজিবাজারে নিয়ে আসা, এটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন হবে। সো ফাইন্যান্সিয়াল লিটারেসি যেমন আমাদের অভাব আছে, গুজব এবং রিউমার বেজ আমরা অনেক বেশি রিয়্যাক্ট করি, সেটা ব্যাংকিং খাত বলেন, পুঁজিবাজার এবং সমস্ত জায়গাতেই, এবং গভর্নেন্সের একটা অভাব আমাদের অ্যাজ এ হোল আছে। তো সুশাসনটা যদি আমরা ইনস্টল করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাস্টটাকে রিবিল্ড করতে পারি, তাহলে এই রেশিওগুলো কিন্তু সিগনিফিকেন্ট লেভেলে ইমপ্রুভ করা সম্ভব। কারণ আমাদের অর্থনীতিতে জিডিপি বেড়েছে 1972 সালের তুলনায়, অনেক কিছু আমরা ডেভেলপ করেছি, অনেক সূচকে ডেভেলপ করেছি, এবং আমরা এলডিসি গ্রাজুয়েশনও আমরা কোয়ালিফাই করেছি। তাই এই দিক বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় যে আপনার সমস্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেন, আর্থিক প্রতিষ্ঠান যে সংস্থাগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠান যে অর্গানাইজেশনগুলো যে আছে, এদেরকে আসলে যে আপনি যেটা বললেন যে সুশাসনের যে বিষয়টা, সুশাসন নিশ্চিত করার জন্য আমাদেরকে আসলে যে কর্মপরিকল্পনা, কী ধরনের কর্মপরিকল্পনা নেওয়া উচিত? আপনি দেখেন, করোনার পরে এনজিওদের লোন ছিল 1,25,000 থেকে 30,000 কোটি টাকা, যেটা বেড়ে এখন 2.5 লাখ কোটি টাকা হয়েছে। অন্যদিকে ব্যাংক এবং আর্থিক খাতের ক্রেডিট প্রবৃদ্ধি হয় নাই। তার মানে এদেশে হিউজ চাহিদা আছে। এই যে 1-1.5 লাখ কোটি টাকা বেড়ে গেল এনজিওতে, যেখানে ইন্টারেস্ট রেট অনেক হাই এবং ভেরি শর্ট টার্ম ইনঅ্যাপ্রোপ্রিয়েট লোন, অন্যদিকে ব্যাংকিং খাতে আমরা তাদেরকে দিতে পারছি না। সো আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে যে সত্যিকারের জনবান্ধব, এসএমই বান্ধব প্রোডাক্ট এবং পলিসি দরকার, আর একটা হচ্ছে যে সুশাসনের জন্য যে যে স্টেক হোল্ডার প্রায়োরিটি, সেটাকে ডিফাইন করার দরকার। একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রায়োরিটির লিস্টে সবার আগে থাকবে ডিপোজিটর, তারপরে আপনার রেগুলেটরস, এবং সবার শেষে হচ্ছে শেয়ার হোল্ডার। কিন্তু আমাদেরকে এখনও কিন্তু আমরা এই স্টেক হোল্ডার ডিফাইন করতে ঠিকমতো পারিনি, যার ফলে আমরা দেখছি যে যারা ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার হোল্ড করছে, তারা কিন্তু এই গভর্নেন্সটাকে এনশিওর করতে পারছে না। সো এই গভর্নেন্স এনশিওর করার জন্য ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে যে আইনগুলো করার চিন্তা করছে বা করছে, সেটার খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশনটা বোধহয় আমাদের দরকার। কায়সার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা শেষ করতে হবে, আমাদের হাতে সময় অনেক কম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ। দর্শক, সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতি অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে একই সময় অথবা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।